এই ভদ্রলোককে আমি কেন আধুনিক ক্রিকেটের গ্রেট বলি সেই ব্যাপারটা একটু শেষ দিকে বলবো। তার আগে এই কুট্টি ভদ্রলোকের ছোটোবেলার গল্প একটু শুনতে চাই। সেটা হচ্ছে যে কুট্টি মানে কি, আমরা যারা এই ঢাকার মানুষ তারা কম বেশি জানি যে কুট্টি মানে হচ্ছে পুরনো ঢাকার বাসিন্দা। কিন্তু চেন্নাইয়ের একজন মানুষ, অ্যাকচুয়ালি মাদ্রাজের একজন মানুষ নিজেকে যখন কুট্টি বলে তাহলে আমাদের খুঁজতে হয় যে এই কুট্টি মানে কি। তো আমি খোঁজ খবর করে যেটা দেখতে পাইছিলাম সেটা হচ্ছে যে কুট্টি মানে আমরা ছোটোবেলায় আমাদের গ্রামে কুট্টি বলতে যেটা বুঝতাম যে ছোট বোঝাতো, পিচ্ছি, সেই জিনিসটা এই তামিল ল্যাঙ্গুয়েজে একই অর্থ বহন করে। মানে এটা জানতে পারার পরে আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেছি। তা আমাদের ছোটোবেলায় আমাদের বাবা জ্যাঠারা আমাদেরকে কুট্টি বলে ডাকতেন, এই কুট্টি কই গেলি, মানে ওনারা পিচ্ছি কই গেলি বুঝাইতে চাইতেন। সেই জিনিসটা তামিল ভাষায় ওই একই অর্থ বহন করে যে পিচ্ছি বলতে চায়। তো রবিচন্দ্রন আশ্বিন, আমি যাকে বলি পোস্ট মডার্ন ক্রিকেট পণ্ডিত, সেই পোস্ট মডার্ন ক্রিকেট পণ্ডিত তার আত্মজীবনীটার নামই লিখছেন যে একজন কুট্টির ক্রিকেটার হয়ে ওঠার গল্প, এবং একটা স্ট্রিট ক্রিকেট হচ্ছে তার প্রাণকেন্দ্র। বুঝতে পারতেছেন যে এই বইয়ের নাম থেকেই যে একটা পিচ্চির ক্রিকেটার হয়ে ওঠার গল্প, মানে এই বইটার নামের ভেতরেই একটা নানা রকম ব্যঞ্জনা আছে, একটা দোতনা আছে। এইখানেই এই লোকটা বুঝায় দেয় যে এই লোকটা সাধারণ একজন মানুষ না, সাধারণ একটা ক্রিকেটার না। সে ভাষা নিয়ে খেলতে পছন্দ করে, সে সাহিত্য চর্চা করতে পছন্দ করে, এবং তার জীবন একটা দর্শনবোধে পরিপূর্ণ একটা জীবন। তো সেসব আলোচনা যে বলছি যে একটু পরের দিকে করব। আগে একটু রবিচন্দ্রন অশ্বিন কোত্থেকে আসলেন এবং মানে তার ক্যারিয়ার নিয়ে কিছু বলতে চাই না ভাই। আর রবিচন্দ্রন অশ্বিনের ক্যারিয়ার নিয়ে যদি এই 2024 সালে দেবব্রতর কিছু বলা লাগে তাহলে বুঝতে হবে যে পৃথিবী ধ্বংস হয়ে গেছে অলরেডি। ও মানে তারপরে ছোটোবেলাটা একটু বলি। এই আমাদের অশ্বিন ছোটোবেলায় খুব রোগাক্রান্ত একটা ছেলে ছিলেন, খুবই রোগা এবং নানা রকম রোগে আক্রান্ত ছিলেন। ওর ছোটোবেলায় টিউবারক্লোসিস ছিল, মানে যেটাকে আমরা যক্ষা বলি, ফলে তার প্রাণহানির আশঙ্কা ছিল। এবং এই ছেলে সুস্থ সবল হবে, কোনোদিন মাঠে যাবে, এ আসলে কেউ কল্পনা করে নাই। কিন্তু এই পুরা ব্যাপারটা একটা মানুষকে একেবারে তার স্বপ্নভঙ্গের কাছে নিয়ে গেছিল। সেটা হচ্ছে মিস্টার রবিচন্দ্রন, অশ্বিনের যিনি বাবা। মিস্টার রবিচন্দ্রন একজন ক্রিকেটার ছিলেন, ফাস্ট বোলার ছিলেন, এবং সে মাদ্রাজে মোটামুটি টপ লেভেলে খেলছেন। ওনার একটা ড্রিম ছিল যে উনি ন্যাশনাল লেভেলে খেলবেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, পেস বোলিং করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা কিছু করবেন। নানা কারণে সেটা হয়নি। একটা হচ্ছে যে নিজে ওই লেভেলটা ব্রেক থ্রু করতে পারেন নাই, তারপরে পরিবারের ঘানি টানাটা একটা বড় ব্যাপার ছিল, যার জন্য রেলের চাকরি নিতে হলো। সব মিলে আর স্বপ্ন পূরণটা হয়ে ওঠে নাই। কিন্তু যখন উনি দেখলেন যে ওনার একটা পুত্র সন্তান হচ্ছে, তখন ওনার সমস্ত স্বপ্নটা উনি এই সন্তানকে দিয়ে অ্যাচিভ করতে চাইলেন। কিন্তু কীভাবে অ্যাচিভ করবেন? সেই ছেলে হয়েছেই নানা রকম রোগ নিয়ে। তারপরে 2 দিন যেতে না যেতে, 5 বছর বয়স হতে না হতে সেই ছেলে যক্ষা হয়ে বসছে। ডাক্তাররা সোজাসুজি বলে দিয়েছে যে ও ভালো করে আর বড় হলে হাঁটতেও পারবে না। সেই ছেলেকে নিয়ে রবিচন্দ্রন বাবু, তিনি সম্ভবত জীবন বাজি ধরার মতো করে লড়াই করছেন। মানে আক্ষরিক অর্থে নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের স্বপ্নটা ছেলের ভিতরে প্রবাহিত করার জন্য এই লোকটা নিজের যৌবন, জীবন এবং তার স্ত্রীর অসম্ভব সমর্থন, এই জিনিসটাকে উৎসর্গ করছেন, এইগুলোকে উৎসর্গ করছেন। ছেলেটাকে নিয়ে প্রতিনিয়ত মাঠে গেছেন, ভোরবেলায় উঠে একবার মাঠে গেছেন স্কুলের আগে, ছেলেকে নিয়ে ক্রিকেটের সঙ্গে পরিচয় করায় দেওয়ার চেষ্টা করছেন। আবার স্কুল শেষ হচ্ছে, স্কুল শেষ হলে ছেলেকে ক্রিকেট মাঠে দিয়ে উনি চলে আসছেন স্যারদের কাছে। নোট নেওয়ার কথা বাচ্চা ছেলের, অশ্বিনের অন্য বন্ধুরা বসে নোট নিচ্ছে, অশ্বিন তো ক্রিকেট মাঠে, তাহলে নোটটা কে নেবে? অশ্বিনের বাবা তার ছেলের বন্ধুদের সঙ্গে বসে বসে নোট নিচ্ছেন। ওই নোটটা নিয়ে উনি সন্ধ্যার পরে আবার ছেলেকে পড়াচ্ছেন। মানে উনি আক্ষরিক অর্থে ছেলের লেখাপড়া পর্যন্ত করে দিচ্ছেন ছেলেকে ক্রিকেটার বানাবেন বলে। এবং এই পুরো ব্যাপারটা অসম্ভব সমর্থন পেয়েছেন স্ত্রীর কাছ থেকে। ওনার স্ত্রী বারবার ওই অশ্বিন তার বইয়ে হ্যামলেট থেকে একটা লাইন উদ্ধৃত করে, আমি তো মূর্খ মানুষ, আমি সে লাইন মনে করতে পারবো না, উদ্ধৃত করে বলতেছিল যে আমার মা হচ্ছে সেই লেডি যে তার স্বামীর স্বপ্ন পূরণের জন্য সন্তানের স্বপ্নদেবী হয়ে আবির্ভূত হয়েছিল। অশ্বিন কিন্তু তার বাবার এই পুরো ব্যাপারটায়
খুব খুশি ছিল বলা যাবে না। সে অন্তত ছোটোবেলায় ওই গলি ক্রিকেটটার মারাত্মক ভক্ত ছিল, যে ওই যে মাদ্রাজের স্ট্রিটে বসে ল্যাম্পপোস্টকে বানায়, উইকেট বানায় খেলা, এটা ঠিক আছে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা, একাডেমিতে ট্রেনিং নেওয়া, বাবার ড্রিম পূরণ করার জন্য এই প্রবল পরিশ্রম করা, এটা সম্ভবত এই বাচ্চাটাকে একটু মানে ডিমোটিভেটেড করে রাখছিল। এই পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল একটা টেস্ট দেখতে গিয়ে। ওর বাবা বুঝলেন যে ওই আমার ছেলেকে টপ লেভেল ক্রিকেট দেখাতে হবে। সেই টেস্ট দেখাইতে, নিউজিল্যান্ড ইন্ডিয়া টেস্ট দেখাইতে উনি চেন্নাইতে নিয়ে আসলেন, এম চিদম্বরম স্টেডিয়াম এখন যেটা, ওখানে নিয়ে আসলেন। ও মজার ব্যাপার হচ্ছে যে ওই ম্যাচে টেন্ডুলকার সেঞ্চুরি মারছিল, ওই ম্যাচে অনিল কুম্বলে 5 উইকেট পাইছিল, ইন্ডিয়া জিতছিল। এটাও মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে রবিচন্দ্রন যেহেতু লোকাল মানুষ, কাউকে না কাউকে ধরে কমেন্ট্রি বক্সের কাছে চলে গেছিলেন ছেলেকে নিয়ে। কমেন্ট্রি বক্সে যাওয়ার পরে উনি ছেলের একটা ডায়েরি বের করে সুনীল গাভাস্কারের সই নিলেন। সুনীল গাভাস্কার তখন ছেলেটাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি হতে চাও, তুমি কি খেলোয়াড় হতে চাও? তো ছেলেটা চুপ করে আছে। ওর বাবা পাশ থেকে বলল যে ও তো ওপেনার ব্যাটসম্যান, ও ব্যাটসম্যান হতে চায়। তখন সুনীল গাভাস্কার বললেন ওকে বলতে দেন, তুমি কি হতে চাও? তখন সে ফার্স্ট টাইম বললো আমি ক্রিকেটার হতে চাই। এই ফার্স্ট টাইম অশ্বিন ভেতর থেকে ফিল করলো যে সেও চায়, সেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। এই ফার্স্ট টাইম অশ্বিন মুখ থেকে উচ্চারণ করলো যে অশ্বিন ক্রিকেটার হতে চায়, বোলার না, ব্যাটসম্যান না, ফিল্ডার না, লেগ স্পিনার না, অফ স্পিনার না, পেসার না, নির্দিষ্ট কিছু না, সে একটা প্যাকেজ ক্রিকেটার হতে চায়। আলটিমেটলি রবিচন্দ্রন অশ্বিন একজন গ্যারি সোবার্সের মতো অলরাউন্ডারই হয়ে উঠছে। যে জায়গাটায় হাত দিয়েছে সেই জায়গাটায় সাফল্য পেয়েছে। কি বোলিং, কি ব্যাটিং, কি পেস বোলিং, কি স্পিন, সব কিছুতে, লেগ স্পিন, অফ স্পিন, সব কিছুতে। কেমন করে সেটা একটু আস্তে আস্তে বলবো সবটাই। তো রবিচন্দ্রন অশ্বিন ওই দিন থেকে ঠিক করে ফেলছে যে সে তার বাবার স্বপ্ন পূরণ শুধু না, নিজের স্বপ্ন পূরণের জন্যও ক্রিকেটার হবে। আর এই দুই স্বপ্ন মিলে আসলে অশ্বিনকে টপ লেভেল টপ বানাইছে। অশ্বিনের শুরুটা হয়েছিল ওই তামিলনাড়ু থেকে, বয়সভিত্তিক ক্রিকেট থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে সেই ইন্ডিয়ান আন্ডার-17 খেলছে, প্রথম কোনো ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করছে। আপনি কি জানেন সেটা কী হিসেবে খেলছিল সে? হ্যাঁ, ওপেনার হিসাবে অশ্বিন ইন্ডিয়ার আন্ডার-17 খেলছে। কিন্তু কিছুদিনের ভিতরে অশ্বিন ফিল করলো যে ও আসলে ব্যাটে হয়তো অত দূর যেতে পারবে না। এই ফিল করার পেছনে ওর যে ছোটোবেলার গুরু সুব্রমণিয়াম, এই সুব্রমণিয়ামের একটা অবদান আছে। উনি বারবার বলছিলেন রবি তুমি মানে ব্যাটিংটা ঠিক আছে, কিন্তু তুমি আমার মনে হয় বেশি ফোকাস করো স্পিনে। এর মধ্যে আরেকটা ব্যাপার ঘটে গেছে। রবিচন্দ্রন অশ্বিন একবারে ছোটোবেলার কথা যদি আমরা বলি, মানে ওই 16-17 বছর বয়সের কথা, ওই সময় সে মূলত ব্যাটিংয়ে ফোকাস করতেছে, ওপেনিং ব্যাটসম্যান, পাশাপাশি মিডিয়াম পেস বল করে, বাবাকে দেখে পেস বোলিংটা শিখছে। ফলে এর মধ্যে স্পিনটা আসলো কোত্থেকে? স্পিনটা ওই সুব্রমণিয়ামই হাতে ধরে শিখাইলেন। ওর বোলিংটা দেখে 6 ফুটের মতো উপরে লম্বা, ফলে ও তো চায় পেস বোলিং করতে, কিন্তু ওর বোলিংটা দেখে এর মনে হলো যেহেতু ও প্রচুর ওই লেভেলেই তখন সে খুব কাটার মারতে পারে। এখন কাটার আপনারা জানেন যে আঙ্গুলের একটা কাজ আছে, অফ স্পিন করাইতে হয় খানিকটা। তো ওটা দেখে সুব্রমণিয়ামের মনে হলো সুব্রমণিয়াম নিজেও স্পিনার। তো সুব্রমণিয়ামের মনে হলো যে এই ছেলেটাকে দিয়ে স্পিন হবে, এবং উনি স্পিন ট্রাই করালেন এবং দেখা গেল আলটিমেটলি ভয়াবহ লেভেলের টার্ন করাতে পারে, ফ্লাইট দিতে পারে, দুর্দান্ত একটা স্পিনার। ফলে ওর ক্যারিয়ারটা স্পিনেই ফোকাস করলেন এবং আলটিমেটলি সে কী কী করছে সেই আলোচনায় আমরা যেতে চাই না। রবিচন্দ্রন অশ্বিন পারে নাই, মানে ইন্ডিয়ান দ্বিতীয় ক্রিকেটার হিসাবে 500 টেস্ট উইকেট পাইছে, কুইকেস্ট 50 উইকেট, কুইকেস্ট 400 উইকেট, অনেক 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 রেকর্ড। ইন্ডিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট মানে তো অশ্বিনের বুড়ি বুড়ি উইকেট, এবং সাউথ এশিয়ান সয়েলে অশ্বিনকে বিট করার মতো স্পিনার এই আধুনিক যুগে খুব একটা জন্মায় নাই। একই সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন ওই যে শুরুতে বললাম যে সোভার্সের পর, মানে আমি একটু বিনয়ের সঙ্গে বলতে চাই, সোভার্সের পর সম্ভবত সবচেয়ে কমপ্লিট ক্রিকেটার। এখন ইন্ডিয়ান বলে ও হয়তো অলরাউন্ডার হিসাবে অত বড় খ্যাতি পায় নাই। দেখেন পৃথিবীর অন্য কোনো দেশ হলে অশ্বিন বছরের পর বছর 1 নাম্বার অলরাউন্ডার হয়ে থাকতো বলে আমার বিশ্বাস। দলটা ইন্ডিয়া,
যাদের টপ অর্ডার মিডল অর্ডারে বিখ্যাত সব ব্যাটসম্যান ব্যাটিং করে, সবসময় প্রত্যেকটা পজিশনের জন্য 4-5টা বড় বড় ব্যাটসম্যান ফাইট করে, ফলে অশ্বিনের আসলে একটু ওপরে ব্যাট করা হয়ে ওঠে না, ওই 7-8 নম্বরেই ব্যাট করতে হয়। তাতেই এই লোক 6টা টেস্ট সেঞ্চুরি করে ফেলছে, এই বাংলাদেশের বিপক্ষে এটা সহ 6টা টেস্ট সেঞ্চুরি করে ফেলছে। আপনার বড় বড় ব্যাটসম্যানের 5টা-6টার বেশি টেস্ট সেঞ্চুরি থাকে না ক্যারিয়ারে, সেইখানে তার 6টা টেস্ট সেঞ্চুরি। আর উইকেট সংখ্যা তো আপনারা জানেনই। রবিচন্দ্রন অশ্বিনের মূল আলোচনায় আসেন হচ্ছে আইপিএলে খেলে দুর্দান্ত ইকোনমিক বল করলেন এবং ওই আইপিএলেই মূলত দুসরা ট্রাই করছিলেন, যদিও পরে অশ্বিন দুসরা করাটা একদম বাদ দিয়ে দিচ্ছেন, কারণ এটা দুসরা করতে গেলে মানে এই লোকটার এথিক্স লেভেল এমন, দুসরা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে যে দুসরা করতে গেলে হাত যেটা বাঁকা করতে হয় ওটা আইনের মধ্যে থাকে না। ফলে অশ্বিন ফিল করছেন যে দুসরা করাটা নিজের সঙ্গে প্রতারণা হতে পারে, এই জন্য রবিচন্দ্রন অশ্বিন খুব একটা দুসরা করেন নাই পরে আর, এবং চেষ্টাও করেন নাই। কিন্তু ভেরিয়েশনের দিক থেকে নতুন নতুন অনেকগুলো জিনিস আবিষ্কার করছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ক্যারাম বলটা, যেটা হচ্ছে মূলত অজন্তা ম্যান্ডিসের আবিষ্কার ছিল, সেই ক্যারাম বলটাকে উনি মডিফাই করে অন্য একটা নাম দিয়ে আরও ইন্টারেস্টিং করছেন। ওইটা মূলত টেনিস বলে বল করতে গিয়ে উনি গলিতে শিখছিলেন। ও ফলে বোলিংয়ের উপরে তার যে দখল এবং ব্যাটিংয়ে অসাধারণ দখল, ফিল্ডিংয়েও অসাধারণ। 2013 আইপিএলের কথা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা জানবেন যে অশ্বিন অসাধারণ লেগ স্পিনারও বটে। 2013 আইপিএলে খুব অনেকগুলো ম্যাচে সে লেগ স্পিন করছে, দুর্দান্ত গুগলি মারতে পারে, লেগ স্পিনে টানানো তার খুব ভালো, লেগ স্পিনেও সে দারুণ ফ্লিপার মারতে পারে, মানে সব মিলে এই লোকটা একটা প্যাকেজ। আর তার ফিল্ডিং খুব ভালো। ব্যাটিংয়ের কথা তো আমরা আগেই বললাম যে খুবই সলিড ব্যাটসম্যান, কিন্তু ইন্ডিয়া বলে টপ অর্ডারে বা মিডল অর্ডারে ব্যাট করতে পারে না, এই জন্য সে অলরাউন্ডার হিসাবে অত বেশি পরিচিতি পায় না। তার মানে বুঝতেছেন যে মিডিয়াম পেস করতে পারে, অফ স্পিন করতে পারে, লেগ স্পিন করতে পারে, ব্যাটিং খুব ভালো করতে পারে। ছোটদের সোভার্সকে খালি খালি বলি নাকি, সে হচ্ছে আসলে ছোটদের সোভার্স। তো এই লোকটার প্রতি আমার ভক্তি কিন্তু আসলে ঠিক এই সোভার্স সেই জন্য তা না। রবিচন্দ্রন অশ্বিনের ভক্ত হইতে আপনার কিছু করতে হবে না, শুধু গত 20 বছরের ক্রিকেট ফলো করলেই হবে। অশ্বিন যখন টি-20 খেলা ছেড়ে দিল, আমি অসারপ্রাইজ যে টি-20-র এই আধুনিক যুগে সবচেয়ে ভালো বোলার সে, সবচেয়ে ইকোনমিক্যাল বোলার সে, কিন্তু সে টি-20 খেলা ছেড়ে দিল। ইনফ্যাক্ট টি-20-তে তখন এক গাদা তরুণ স্পিনার, কয়েকজন লেগ স্পিনার চাহাটা আলোরা উঠে আসলো, ফলে অশ্বিনের মনে হলো যে তার আসলে শুধু টেস্ট এবং ওয়ানডেতে ফোকাস করা উচিত। পরে কিন্তু সে ওয়ানডেও দীর্ঘকাল খেলেনি, 2023-এর আগ পর্যন্ত লম্বা সময় ওয়ানডে খেলে নাই, ওয়ানডে থেকেও সে সরায় নিয়েছে, সে টেস্টে বেশি ফোকাস করছে। হ্যাঁ, টেস্টে সাবকন্টিনেন্টের বাইরে টেস্টে তার পারফরমেন্স ঠিক অশ্বিন সুলভ না। সাকসেস তো আছেই, ইংল্যান্ডের সাকসেস আছে, অস্ট্রেলিয়ার সাকসেস আছে, নিউজিল্যান্ডে আছে, ওয়েস্ট ইন্ডিজে তো সিরিজ জয়ী পারফরমেন্স আছে, কিন্তু ঠিক অশ্বিন সুলভ না যে একটা সিরিজ হলে 27-28টা উইকেট তুলে নিচ্ছে, ওরকম সাকসেস না। আর সেটা খুবই স্বাভাবিক, কারণ সাবকন্টিনেন্টের বাইরে তো উইকেট হয় এমন যে উইকেটে আসলে স্পিনারদের তো কিছু অফারই করে না, বরং স্পিনারদের জন্য এটা একটা বদ্ধভূমি হয়। ফলে সাবকন্টিনেন্টের বাইরে একজন স্পিনার ভালো করবে না, এটাই স্বাভাবিক, এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই। কিন্তু কথা হচ্ছে যে আমি বারবার যেটা বলতে যে মানে প্রসঙ্গ বদলায় ফেলতেছি, সেটা হচ্ছে ক্রিকেট দেখে আমি তার ভক্ত হই নাই। আমি তার ভক্ত হয়েছি এই ঢাকা শহরে বসে, এই মিরপুর স্টেডিয়ামে বসে একটা সংবাদ সম্মেলন কভার করতে। দেখেন, অশ্বিনের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির একটা অসাধারণ পার্টনারশিপ ছিল। মানে অশ্বিন ছিল হচ্ছে ধোনির রেসের ঘোড়া। এই প্রসঙ্গটা বলতে গিয়ে মনে পড়লো যে অশ্বিন তার আত্মজীবনীতে লিখছেন যে পৃথিবীর কোনো ক্যাপ্টেন অসুস্থ ঘোড়াকে সুস্থ বানায় রেসে দৌড়ায়, কোনো ক্যাপ্টেন গাধাকে পিটায় ঘোড়া বানায়, আর কোনো ক্যাপ্টেন হচ্ছে রেস উপযুক্ত না হওয়া পর্যন্ত ঘোড়াকে দৌড়াতেই দেয় না, তার সেই দৌড়ানোর পারমিশনই পায় না। ধোনি হচ্ছে সেই ক্যাপ্টেন, তার হয়ে যে 10টা সে বাদে যে 10টা ঘোড়া দৌড়াবে প্রত্যেককে সর্বোচ্চ মানের রেসের ঘোড়া হইতে হবে। তো সেই ধোনির সেরা ঘোড়া ছিল অশ্বিন ধোনির আন্ডারেই ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যগুলো পাইছে, এবং মানে ধোনির প্রতি সে ডিভোটেড ছিল বলা যায়। যখন ঢাকাতে বিরাট কোহলির আন্ডারে সে খেলতে আসলো, তখন একটা প্রেস কনফারেন্সে, সম্ভবত এটাতে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, সৌভাগ্যক্রমে আমি ওই প্রেস কনফারেন্সে ছিলাম। ওইখানে একজন ইন্ডিয়ান জার্নালিস্ট ওকে প্রশ্ন করলো যে দেখো, তোমার আর ধোনির সম্পর্ক নিয়ে অনেক কথাবার্তা আছে বাজারে যে তুমি ধোনির প্রতি খুব ডিভোটেড, এখন তোমার পক্ষে বিরাট কোহলির আন্ডারে খেলাটা কতটা স্বস্তিদায়ক হবে?
ও তখন একটা অ্যান্সার দিল, ইংরেজিতে বলছিল, আমি তো এক্সাক্ট কোট করতে পারি না, এটা ফেসবুকে আমি একাধিকবার স্ট্যাটাস দিয়েছিলাম। তো বলছিল যে আমি নিজেকে যখন ক্রিকেট খেলি তখন একজন আর্মি সোলজার হিসাবে কল্পনা করি, এবং আমার ক্যাপ্টেন হচ্ছে আমার সেনাপ্রধান। তো আমার সেনাপ্রধান যদি আমাকে বলে যে তুমি মাঠে যাও এবং মরে যাও, তাতে আমার দল জিতবে, আমি কখনোই পেছন ফিরে জিজ্ঞেস করবো না হোয়াই। আমি মাঠে যাব, আমি মাঠে গিয়ে গুলি খাবো, গুলি খেয়ে মরে যাব, এবং আমি আমার দলের জয় নিশ্চিত করব। কে ক্যাপ্টেন, কেন ক্যাপ্টেন, এটা দেখার জন্য একাদশে আমার জায়গা হয় নাই। ওইটা নিয়ে যদি কোনো দিন জাজ করতে হয়, সেদিন আমি ক্রিকেটের বাইরে গিয়ে জাজ করব যে কে ক্যাপ্টেন, কেন ক্যাপ্টেন। ওইটা আমি একজন সোলজার হিসাবে জাজ করি না। আমার ক্যাপ্টেন যেই হোক, আমি তার অর্ডার পালন করার জন্য থাকি, আমি নিজেকে সোলজার মনে করি। দিস ইজ রবিচন্দ্রন আশ্বিন। আমি সবসময় বলি যে আমাদের আধুনিক যুগে গ্রেট থিঙ্কার যে কয়জন আছেন তার ভিতরে সবচেয়ে আগায় রাখে আমি রাহুল দ্রাবিড়কে। সেটা মানে আমার সঙ্গে তো খুব বেশি গ্রেট থিঙ্কারের পরিচয় হয় না, ক্রিকেট থিঙ্কারের, মানে ক্রিকেটার কাম থিঙ্কার। এমনিতে তো এর বাইরে বড় বড় পণ্ডিত 2-4জন কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু মানে ক্রিকেটার এবং একই সঙ্গে ফিলোসফার, মানে ক্রিকেট ফিলোসফিটা খুব ভালো বোঝে, লাইফ ফিলোসফি খুব ভালো বোঝে, এক্ষেত্রে আমি সবচেয়ে আগায় রাখি রাহুল দ্রাবিড়কে। ইনফ্যাক্ট আমি যদি কলিন কাউড্রেকে বাদ দিই, কলিন কাউড্রের দু একটা লেখা মানে ওনার বক্তৃতার টেক্সট পড়ার সৌভাগ্য হয়েছে, ফলে কলিন কাউড্রেকে আমি খুব হাইলি রেট করি। এরপরে যদি আমি একটু জেনারেলাইজ করে তাকাই, তাহলে ক্রিকেট থিঙ্কার সবচেয়ে বেশি উঠে আসছে ইন্ডিয়া থেকে। এটা একটা বড় কারণ হচ্ছে ইন্ডিয়া একটা বড় সময় পর্যন্ত, এখন এই যুগে এসে এটা কন্টিনিউটি ধরে রাখতে পারে না, কারণ এখন তো খুব প্রফেশনাল ক্রিকেটের যুগ, এখন পাণ্ডিত্যপূর্ণ ক্রিকেটার পাওয়াটা একটু কঠিন। কিন্তু ইন্ডিয়া একটা বড় সময় পর্যন্ত একটা বড় বাঁচ ক্রিকেটে আসছে হচ্ছে টপ লেভেল স্টুডেন্টরা। রবিচন্দ্রন অশ্বিন নিজেও তাই, সেও রাহুল দ্রাবিড়ের মতো একজন ইঞ্জিনিয়ার এবং আইআইটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। শুধু সেজন্য না, সে সাহিত্যের খুব অনুরক্ত মানুষ এবং সে কথায় কথায় শেক্সপিয়ার থেকে উদ্ধৃত করে। আমি যদিও তার আত্মজীবনীটা পড়ি নাই, এটা আমার মানে এখন পর্যন্ত যে কটা বড় আফসোস আছে, বেঁচে থাকলে আমি অশ্বিনের আত্মজীবনী পড়ার জন্য মুখায় আছি। এবং এটার কো অথর আবার আমার খুব প্রিয় বড় ভাই সিদ্ধার্থ মাঙ্গা, ক্রিক-ইনফোর সিনিয়র জার্নালিস্ট। ফলে বইটা আমাকে পড়তে হবে খুব দ্রুত, এখনও পড়ে উঠতে পারিনি, কিন্তু বইটার 8-10টা রিভিউ আমার পড়া হয়ে গেছে, যেহেতু ওইগুলো ফ্রি পড়া যায় অনলাইনে। তো পড়ে আমি একটা জিনিস বুঝছি যে এই লোকটার ফিলোসফিক্যাল স্ট্যান্ডার্ড অনেক হাই। এখন কেন পোস্ট মডার্ন ফিলোসফার বলি? পোস্ট মডার্ন ফিলোসফার বলি হচ্ছে দ্রাবিড়ের যে ফিলোসফার দ্রাবিড়কে যদি আপনি দেখেন, তার ফিলোসফি হচ্ছে অনেকটা আপনার কি বলে আপনার ঋষি সুলভ একটা ব্যাপার। দ্রাবিড় হচ্ছেন আধুনিক যুগের ঋষি। তার ফিলোসফিতে আপনি উপনিষদ পাবেন, বেদ পাবেন, গীতা পাবেন, নানা ধর্মগ্রন্থের সমাহার পাবেন তার ফিলোসফিতে, এবং সেগুলোর এক্সিকিউশনও অনেক বেশি অ্যানালগ, মানে অনেক বুকিশ, কাগজে বইয়ের ব্যাপার। কিন্তু আমাদের রবিচন্দ্রন অশ্বিন সম্পর্কে অনিল কুম্বলে একবার বলতেছিলেন যে ও হচ্ছে মানে ডিজিটালি ফিলোসফিটাকে বোঝার চেষ্টা করে। ও একবার মজা করে বলতেছিলেন যে ও বোলার হিসাবে আমার কাছাকাছি, কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটসম্যান হিসাবে আমার চেয়ে একটু ভালো। তো অনিল কুম্বলে ওরা খুব পছন্দ করেন। অনিল কুম্বলে ওর কোচও ছিলেন ন্যাশনাল টিমে। অনিল কুম্বলেই বলতেছিলেন যে ও ফিলোসফিটাকে ডিজিটালি ভাবতে পারে, এবং সেটা প্রমাণ অলরেডি আপনারা পাইছেন যে সে কিন্তু অবসরের আগেই, সে এখনও পর্যন্ত তার বয়স হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত টপ পারফর্মার। দেখলেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সে 5 উইকেট এবং সেঞ্চুরি মারল, ফলে এখনও পর্যন্ত পারফর্ম করে যাচ্ছে। কিন্তু এর মাঝে সে ইউটিউব চ্যানেল খুলে বসছে, এবং ইউটিউব চ্যানেলে আপনারা রবিচন্দ্রন অশ্বিনের চ্যানেল কজন দেখেন জানি না, কিন্তু আমি মোটামুটি আমার প্রাত্যহিক কাজ হিসাবে মানে ক্রিকেট বোঝার স্বার্থে, আমি যেহেতু প্রচুর ক্রিকেট এখন দেখতে পারি না, আমি একটা কাজ করি যে কয়েকজনের চ্যানেল মানে একটু বেশি ফলো করি, তাতে ফাঁকি দেওয়ার খুব সুযোগ পাওয়া যায়। এদের চ্যানেলে আপনি যেই লেভেলের ক্রিকেট বিশ্লেষণ দেখবেন, তাতে আর ক্রিকেট দেখা খুব একটা জরুরি থাকে না। তার ভিতরে অশ্বিনকে আমি সবচেয়ে আগায় রাখি, কারণ ওর ক্রিকেট বিশ্লেষণ, ওর সবচেয়ে বড় কথা বিটুইন দ্য লাইন পড়তে পারা। মানে ও যখন বাবর আজমকে নিয়ে বলে, সারা পৃথিবীর লোকেরা তখন বাবর আজমকে নিয়ে বলতেছে, তখন সবাই বলতেছে বাবর আজম কেন আউট অফ ফর্ম, কেন বাবর আজম ধুকতেছে। সেই সময় রবিচন্দ্রন অশ্বিন অন্য একটা থিওরি নিয়ে আসবে। সে বলবে যে বাবর
ঠিক এই টেকনিক্যাল কারণে রান পাচ্ছে না। এবং এখানে সোশ্যাল অ্যাসপেক্টে এবং পাকিস্তানের বাস্তবতা পাকিস্তান প্রেশারটাকে দিচ্ছে, ফলে তাকে এই ব্যাকফুটে খেলতে হচ্ছে, অমুক তমুক, মানে পুরো ব্যাপারটার মধ্যে সে একটা সোশিও পলিটিক্যাল ব্যাপার আবিষ্কার করে ফেলবে এবং ক্রিকেটের টেকনিক্যাল বিশ্লেষণ করবে। ফলে আপনার তার একটা কন্টেন্ট দেখা মানে ফিলোসফির একটা ক্লাস করে ফেলা। কিন্তু ওই যে বারবার বলতেছি যে রাহুল দ্রাবিড়ের প্রেস কনফারেন্সকে আমি সবসময় বলি ফিলোসফি সেমিনার। তো রাহুল দ্রাবিড়ের প্রেস কনফারেন্স আর অশ্বিনের কন্টেন্ট, এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে, বিরাট পার্থক্য আছে। রাহুল দ্রাবিড়ের প্রেস কনফারেন্স শুনলে আপনার মনে হবে যে একজন শান্ত সৌম্য ঋষি গাছতলায় বসে কথা বলতেছে, কিন্তু অশ্বিন তা না। অশ্বিন হচ্ছে অনেক বেশি কমিউনিকেটিং, অশ্বিন হচ্ছে অনেক বেশি ইন্টারেক্টিভ। সে ইউটিউবের মতো একটা ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলতেছে, সেখানে ফিলোসফি করতেছে, সেখানে শেক্সপিয়ার থেকে উদ্ধৃত করতেছে, কিন্তু পুরো ব্যাপারটা অনেক আধুনিক। বারবার বলি যে পোস্ট মডার্ন ফিলোসফার, এই পোস্ট মডার্ন ফিলোসফার লোকটা, আবারও বলি যে তার ক্রিকেট অ্যাচিভমেন্ট নিয়ে আমি কোনো কথা আজকে বলবো না, আগেই ঠিক করে রাখছি। এখন আমরা যেটার অপেক্ষায় আছি, যে প্রথমত আমার ইমিডিয়েট অপেক্ষা হচ্ছে যে কানপুর টেস্টে সে ফেল করুক, ব্যাটে বলে সর্বার্থে ফেল করুক, আমরা ওই টেস্টটায় ভালো করি। কিন্তু তারপরে আমি চাই যে যতদিন সম্ভব এই লোকটার ম্যাজিক দেখি। এই লোকটা অফ স্পিন দিয়ে যে ম্যাজিকটা দেখাতে পারে পৃথিবীকে, দেখেন অফ স্পিন শিল্পটা পৃথিবী থেকে এখন একটু মানে টেকনিক্যাল আলাপ করতেই হচ্ছে। অফ স্পিন শিল্পটাকে একটা বিপদে ফেলে দিয়েছিলেন সাকলাইন মুস্তাক। কীভাবে বিপদে ফেলে দিয়েছিলেন? অফ স্পিনাররা তো কখনোই আর্টিস্ট হিসেবে বিবেচ্য না, এবং অফ স্পিনাররা কখনো উইকেট কেড়ে নিতে পারে না। এটা ফিঙ্গার স্পিনের একটা সহজাত দুর্বলতা। ফলে পৃথিবী জুড়ে ফিঙ্গার স্পিনাররা হচ্ছে আপনার কন্টেইনার হিসাবে মোরলেস বিবেচিত হয়। একজন অনিল কুম্বলে, একজন শেন ওয়ার্ন বা একজন আব্দুল কাদির, একজন মুশতাক, এরা কখনোই মানে এদের স্ট্যান্ডার্ডের সেলিব্রেশন একটা অফ স্পিনার পায় না, ফিঙ্গার স্পিনাররা পায় না। কারণ ফিঙ্গার স্পিনাররা ওইভাবে উইকেট কেড়ে নিতে পারে না, তাদের অস্ত্র ওই রকম না, এবং তাদের ভেরিয়েশনও লেগ স্পিনারদের তুলনায় অনেক কম থাকে। সেই জায়গাটায় সাকলাইন মুশতাক একটা কাজ করলো, সে হচ্ছে দুসরা নিয়ে আসলো। দুসরা এনে দুটো একই সঙ্গে দ্বিমুখী একটা কাজ হলো। একই সঙ্গে অফ স্পিনের একটা উন্নতি হলো, যে অফ স্পিন করেও একটা বড় কিছু অ্যাচিভ করা যায়। মুরালীধরনও একই সঙ্গে উত্থান ঘটলো। মুরালীধরনের উইকেট সংখ্যা বেশি, কিন্তু মুরালীধরনের ইনোভেশন খুব বেশি না বলে আমি মুরালীধরনের চেয়ে সাকলাইনকে আগায় রাখতেছি অফ স্পিনকে এই জায়গাটা দেওয়ার জন্য। কিন্তু এতে একটা বিপদও হলো। এই যে কন্টেইনার অফ স্পিনাররা সারা পৃথিবী জুড়ে ছিল, বিশেষত সাবকন্টিনেন্টে শত শত অফ স্পিনার। তো আপনি যদি চেন্নাইয়ের গলি গলিতে হাঁটেন বা ঢাকার মহল্লে মহল্লে হাঁটেন, আপনার সঙ্গে 15টা লোকের ধাক্কা লাগলে তার ভিতরে 5টা অফ স্পিনার পাবেন, এবং ঢাকায় হলে সেটা 12টি অফ স্পিনার হওয়ার চান্স বেশি। কিন্তু মুশকিল হচ্ছে এরা কেউ সাকলাইন মুশতাক বা মুরালীধরন তো না, ফলে প্রকৃতি তাদের ওই যোগ্যতাটা দেয় নাই। এখানে ব্র্যাকেটে বলে রাখা ভালো যে অনেকেই সন্দেহ করেন যে সাকলাইন মুশতাকও দুসরাটা অবৈধভাবে করতেন। এখন সেই বিতর্কে আমি যাচ্ছি না, সেই বিতর্ক আরেকদিন করা যাবে। কিন্তু ধরে নিচ্ছি যে সাকলাইন মুশতাক ওটা ন্যাচারালি পারতেন, কিন্তু বাকিরা তো পারে না। ধরেন আমাদের আরাফাত সানি, তারপরে আরও যারা এই ইলিয়াস সানি, অমুক তমুক, এই যে গাদা গাদা বাহাতি স্পিনার, ফিঙ্গার স্পিনার, এরা সবাই সারা পৃথিবীতে একটা ট্রেন্ড দাঁড়ায় গেল অশ্বিনের আগ পর্যন্ত, বা অশ্বিনের ওই সমসাময়িকেরই নেয়, যে দুসরা করতে গিয়ে সবাই অবৈধ বল করবে, ইলিগাল অ্যাকশানে বল করবে। ফলে অফ স্পিনটা প্রায় মরে যেতে ধরছিল। মানে অফ স্পিন মানেই একটা ইলিগাল বোলিংয়ে পরিণত হয়েছিল, যে এই জিনিস দিয়ে খুব ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন না যদি আপনি ইলিগাল বোলিং না করেন। সেই প্ল্যাটফর্মে দাঁড়ায় যেখানে একদিকে লেগ স্পিনার মানেই আর্ট, লেগ স্পিনার মানেই উইকেট পাওয়ার নিশ্চয়তা, আর একদিকে অফ স্পিনার মানেই হচ্ছে অবৈধ কিছু একটার দিকে ছোটা, হয় মুরালীধরনের ওই অবৈধ অ্যাকশান, নতুবা সাকলাইন মুশতাককে নিয়ে ফিসফিসানি, আর এদের অনুসরণকারী শত শত অবৈধ অ্যাকশানের বোলার। তাহলে এর মাঝখানে জায়গাটা কোথায়? সেই জায়গাটা ক্রিয়েট করছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটে তার অবদান যদি বলেন, তাহলে আমি বলবো যে আধুনিক ক্রিকেটে এই শতাব্দীতে অফ স্পিন জিনিসটাকে আবার কার্যকর হিসেবে প্রমাণিত করা, উইকেট টেকিং অপশন হিসেবে প্রমাণিত করা, এবং লিগালি ফিঙ্গার স্পিনকে ইউজ করা, মানে ইলিগাল ডেলিভারি না করেই ফিঙ্গার স্পিন দিয়ে বিশ্ব জয় করা, এই কাজটা করে রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেটের একটা মহা উপকার করছেন। ইন্ডিয়া তার দিয়ে কী পাইছে, কতগুলো সিরিজ জিতছে, কতগুলো কী জিতছে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা না। দেখেন হরভজন সিং বা
অশ্বিনের শুরুর দিকে যে কম্পিটিটর ছিল প্রজ্ঞান ওঝা বা পরে পীয়ূষ চাওলা, এরাও হয়তো থাকলে ইন্ডিয়ার মাটিতে এর কাছাকাছি উইকেট পেত, কিন্তু এরা কেউ ক্রিকেটে এই জিনিসটা দিতে পারতো না, যেটা রবিচন্দ্রন অশ্বিন দিচ্ছেন, যে ফিঙ্গার স্পিনারদের একটা পুনঃপ্রতিষ্ঠা করছেন। এখন অন্তত একটা তরুণ ফিঙ্গার স্পিনার ভাবতে পারে যে আমি লিগালি এবং সৌন্দর্যের সঙ্গে বল করে আমি উইকেট নেব এবং আমার দলকে জেতাবো। এই যে স্বপ্নটা তৈরি করে দিয়ে গেলেন, একজন ফিলোসফার রবিচন্দ্রন অশ্বিনকে যতটুকু রেসপেক্ট করি, যতটুকু স্যালুট জানাই, ঠিক একই সঙ্গে এই যে নতুন করে ক্রিকেটের জয় লিখে দিয়ে গেলেন, এই লোকটার জন্য একটা স্যালুট থাকলো। সব মিলে অশ্বিনের জন্য শুভকামনা থাকলো। শুধু ভাই কানপুর টেস্টটা অফ দিয়ে আপনি আপনার জয়যাত্রা চালায় যান। সেই জয়যাত্রা শেষ হওয়ার পরে অবশ্যই কন্টেন্টে আরেকটু মনোযোগী হন। ও আচ্ছা, অশ্বিন সম্প্রতি একটা একাডেমি করছেন বাচ্চাদের জন্য, একেবারে বাচ্চাদের ক্রিকেট শেখাচ্ছেন, ব্যাটিং বোলিং সবই শেখাচ্ছেন, পেস স্পিন সবই শেখাচ্ছেন। আশা করি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে কন্টেন্ট এবং বাচ্চাদের ক্রিকেট শেখানো, এই দুই জায়গায়, এবং প্রমাণ করবেন দ্রাবিড়ের মতো এই জায়গায়ও উনি আধুনিক ফিলোসফার। দেখা যাক কি হয়, সেই অপেক্ষায় থাকলাম। অশ্বিনের জন্য শুভেচ্ছা।